রেডিও অরার আজকের অনুষ্ঠান শুরু করছি একটি কবিতা দিয়ে। মেঘলা দিনে, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, পাঠ করেছেন পিয়ালি ঘোষ। রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে শীত কেটে মণি মানিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এই কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সে আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি, সে আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে, যে পথ একটি মাত্র সরল তারের এক তারার মতো কোন মনের মানুষের চলাই চলাই পাচ্ছে। আজকের নাটক শেষের কবিতা, রচনা সুধাংশু ঘোষ, অভিনয় সুধাংশু ঘোষ ও ভাস্কর ভট্টাচার্য। গড়িয়াহাট থেকে ফিরছিলাম। আজ শনিবার। কলেজ থেকে ছুটি নিয়ে রবীন্দ্র সদনে একটা নাটক দেখার কথা। গার্গীকে বলে রেখেছিলাম সঠিক সময়ে পৌঁছে যেতে। হঠাৎ মুঠো ফোনটা সচল হলো। হ্যালো, কে বলছেন? অভি, চিনতে পারছো? ও হ্যাঁ, না চিনে উপায় আছে? বলুন স্যার। 2 মিনিট হাতে সময় হবে? আপনার জন্য 2 ঘন্টা সময় দিতে পারবো স্যার। বলুন বলুন, কি ব্যাপার? কাল রবিবার, তুমি ফ্রি আছো কি? আছি স্যার। কাল তাহলে ওই সন্ধ্যায় একবার আমার বাড়িতে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, ওই সারদান অ্যাভিনিউয়ের সেই পুরনো ফ্ল্যাটেই তো? হ্যাঁ হ্যাঁ, এসো।
দেখা হলে কথা হবে, ঠিক আছে? ফোনটা কেটে দিলেন এবিসি, অর্থাৎ আমার অধ্যাপক অমিয় ভূষণ চ্যাটার্জি। প্রয়োজনের বেশি একটা শব্দ বাড়তি খরচ করার পক্ষপাতী নন তিনি। অধ্যাপক অনেকেই ছিলেন, কিন্তু এবিসি ছিলেন এক অনন্য, একেবারে পারফেক্ট জেন্টলম্যান। অন্যরা সিলেবাস অনুযায়ী পড়াতেন, নোটস দিতেন। পরীক্ষার খাতায় সেই নোটসটা উগড়ে দিতে পারলেই নম্বর, ব্যাস। এবিসি কিন্তু কোনো সিলেবাসের ধার ধারতেন না। বিষয়টার গোড়ার কথা এবং মূল জিনিসটা বার করে এনে চোখের সামনে ঝুলিয়ে দিতেন। বই পড়তে বসে আবিষ্কার করতাম সবই পড়ানো হয়েছে, তবে একটু অন্য রকম করে। ইনি হলেন আমাদের স্যার এবিসি। পরীক্ষার খাতায় স্যারের পড়ানো হুবহু লেখাটা যে লিখত, তার থেকে বেশি নম্বর পেত যে স্যারের বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে নিজস্ব কিছু লিখত, অর্থাৎ বিদ্যাকে বহন করেনি, বাহন করেছে। রিটায়ার করার পর অধ্যাপনার কোনো ছেদ পড়েনি। ভিজিটিং প্রফেসর হয়ে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন তিনি। সার্দার্ন অ্যাভিনিউয়ের ফ্ল্যাটের দরজা ছাত্রদের জন্য সব সময় খোলা থাকত। যে কোনো সময় হাসি মুখে প্রত্যেককে সময় দিতেন এবিসি, আমার পুরনো ফিলোসফার কাম গাইডলাইন মেকার অমিয় ভূষণ চ্যাটার্জি। দুই ছেলেই প্রতিষ্ঠিত, বিদেশে থাকে। স্ত্রী অসুস্থ ছিলেন। খবর পেয়েছিলাম তিনিও কিছুদিন হলো গত হয়েছেন। আমারই খবর নেওয়াটা উচিত ছিল, খবরটার সময়ের চাপে নেওয়া হয়নি, কারণ এখন তো আমিও অধ্যাপক। কিন্তু আমার স্যার এবিসি নই তো, আর দায়বদ্ধতা আমাদের প্রজন্মে মোটেও শোভা পায় না। ফ্ল্যাটে ঢুকে হকচকিয়ে গেলাম। আগেও এসেছি অনেকবার, কিন্তু ফ্ল্যাটের চেহারাটা এবার একটু অন্যরকম। স্যারের ড্রয়িং রুমে চিরকাল দেখে এসেছি দেওয়াল জোড়া কাঠের আলমারি ভর্তি বই, এখন সেসব একেবারে উধাও। তার জায়গায় লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট আলমারি। ঘরের সমস্ত আসবাবপত্র একেবারে উধাও। ঘরময় ছড়ানো ছেটানো কাঠের সব পেটি। তারই একটিতে বসে আমাকে অন্য একটিতে বসবার ইঙ্গিত করলেন। থাকতে না পেরে প্রথম কথাটা আমি বলে ফেললাম, এ কি হাল হয়েছে বাড়িটার? চলে যাচ্ছি। চলে যাচ্ছেন মানে? কোথায় স্যার? ছোট ছেলের কাছে, অস্ট্রেলিয়া। সে কি, এতকাল যে গোঁ ধরেছিলেন যাবেন না, তাহলে স্যার আপনারও মত বদলালো? মত তো বদলানোর জন্যে অভিক, সেটাই তো চিরকাল শিখিয়েছি। একই মত যদি বছরের পর বছর টিকে থাকে, তাহলে সভ্যতার গায়ে শ্যাওলা জন্মে। মত বদলালে তবে না সভ্যতা এগোয়। আর ঘরের জিনিসপত্রগুলো, সেগুলো কোথায় গেল? দান করে দিয়েছি। যেটুকু রয়ে গেছে যাওয়ার আগে সেটার ওই বিলি ব্যবস্থা করে তারপর যাব। আপনার যাওয়া কবে? কাল, বেশি রাত্রিরে, পরশু ভোরেও বলতে পারো। তো স্যার এই দুদিনের খাওয়া দাওয়া? এতদিন যেমন হয়ে এসেছে ওই হোম সার্ভিস। অনুমতি দিলে স্যার আমি বাড়ি থেকে এনে দিতে পারি। কি দরকার অভিক, শুধু শুধু অভ্যাসটা খারাপ করে। তো যাওয়ার সিদ্ধান্তটা কি হঠাৎই নিলেন স্যার? না, তা ঠিক নয়।
আমার স্ত্রী চলে যাওয়ার পর থেকেই চিন্তাটা মাথায় ঘুরছিল। ছেলেরাও বলছিল বারবার চলে যাবার জন্যে। আপনারও তো শুনেছি যে শরীর আজকাল ভালো যাচ্ছে না। ঠিকই শুনেছ। গত 1 বছরে হাসপাতালে 2 বার ভর্তি হতে হলো। ছেলেরা বিদেশে সেটেলড, রিলোকেট করে এখানে আনা সম্ভব নয়। আমাকে নিয়ে ওরা উদ্বেগের মধ্যেই থাকে। অভিক পালা করে ফোন করে, অসুস্থ হয়ে পড়লে ছোটাছুটি শুরু হয়। ভেবে দেখলাম এখানে পড়ে থাকা মানে ওদের ঝামেলা বাড়ানো। আমি তো কখনো চাইনি আমার জন্যে অন্যদের অসুবিধে হোক, তাই সিদ্ধান্ত নিলাম আগে যাইনি, ভেবেছি গেলে ওদের অসুবিধে হবে। এখন যাচ্ছি, না গেলে ওদের অসুবিধা হবে। স্যার, আপনার ঘর ভর্তি বইগুলো, মানে মানে বই ছাড়া আপনি? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। জবাব না দিয়ে উঠে রান্নাঘরে গেলেন এবিসি। দেখে মনে হলো কোথাও যেন টাল খেয়েছে তার বার্ধক্য, অসুস্থতা। একটা একাকিত্ব যেন মানুষটার হাঁটু থেকে আত্মবিশ্বাস সব খুলে নিয়ে গেছে। স্যার 2 কাপে কফি নিয়ে এসে একটা আমার দিকে এগিয়ে দিলেন। তারপর নিজের কফির কাপে চুমুক দিয়ে বললেন, কি যেন বলছিলে অভিক? বই? হ্যাঁ স্যার, বই তো আপনার প্রাণ। যখনই এসেছি দেখেছি দেওয়াল জোড়া আলমারি ভর্তি সারি সারি বই। আসলে বই ছাড়া আপনার ড্রয়িং রুম আমি ভাবতেই পারছি না স্যার। সেই জন্যই তো তোমাকে আসতে বললাম অভিক। মানে আমি ঠিক বুঝতে। বৈশুদ্ধ আলমারি বিভিন্ন লাইব্রেরিতে দান করে দিয়েছি, শুধু একটা বই বাদে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। এই নাও। এটা তো আমারই দেওয়া, অধ্যাপক ভবতোষ দত্তের লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার 75 বছরের জন্মদিনে আমি তো উপহার দিয়েছিলাম। একজন অধ্যাপকের জন্মদিনে আরেকজন স্বনামধন্য অধ্যাপকের আত্মজীবনী। চিনতে পেরেছ তাহলে? এবার এই বইটা দেখো তো। এটা তো কালকুট রচনা সমগ্র। সমরেশ বসু তো আপনার প্রিয় লেখকদের একজন ছিলেন। হ্যাঁ, ওই ছিল বাংলা ভাষায় প্রথম পেশাদার সাহিত্যিক। রোজ একখানা নতুন গল্প বগলদাবা করে কলকাতায় আসতো। গল্প বেচে যা পাওয়া যেত তাই দিয়ে পরের দিন বাজার হতো, হাঁড়ি চড়ত। সাহিত্যের জন্য সমরেশ ওর সমস্তটা দিয়ে গেছে। ওকে কি কুর্নিশ না করে পারা যায়? অভিক, এবার দেখো এই বইটা, শম্ভু মিত্রর লেখা। হ্যাঁ, সম্মার্গ সপর্যা। বইটা পড়েছ? না স্যার। বইটা পড়ে দেখো, একটা চমৎকার কথা লিখেছিলেন তিনি। আমরা প্রত্যেকেই আসলে সময় নির্দেশিত একটা নির্দিষ্ট ভূমিকায় অভিনয় করি, তার বেশি নয়, কম নয়। তার মানে আপনি ঠিক কি বলতে চাইছেন স্যার? এইবার বলি, কেন তোমাকে ডেকে এনেছি। বাড়ি বিক্রি হয়ে গেছে, পরশুদিন তারা পজিশন নেবে। আসবাবপত্র যাকে যা দেওয়ার দিয়ে দিয়েছি, বইগুলো দিয়েছি ন্যাশনাল লাইব্রেরিতে। আর এই যে দেখছো এই একটা আলমারির বই, এগুলোর বিলি ব্যবস্থা করতে পারলেই আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির কেন স্যার? মহাভারত পড়নি? মায়ার বন্ধন আমাদের পায়ে শিকড়ের মতো এঁটে বসেছিল, তাই তারা মাঝপথে পড়ে রইল। একা যুধিষ্ঠির এগিয়ে গেলেন মহাপ্রস্থানের পথে। শোনো, এই আলমারি ভর্তি বই রেখেছি তোমার জন্যে। ব্যবস্থা করো কালকেই যাতে তোমার জিম্মায় বইগুলো পৌঁছে যায়। স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? একটা কেন, আজ তুমি অনেক কথা জিজ্ঞাসা করতে পারো। সবকটা আলমারি ভর্তি বই লাইব্রেরিতে দিয়ে দিলেন,
নাটকটা দিলেন না কেন? এটা কি অন্যদের থেকে আলাদা? হ্যাঁ, আলাদা তো বটেই। গাছ চলে যাওয়ার সময় রেখে যায় সম্ভাবনার বীজ। কেন জানো অভিক? নতুন অঙ্কুরের আশায়। তোমার দেয়া বইখানা হাতে নিলে আমি একজনকে দেখতে পাই। অধ্যাপক ভবতোষ দত্ত, উনি কি আপনার মাস্টারমশাই ছিলেন? না না না, অধ্যাপক দত্তর কাছে আমার পড়ার সৌভাগ্য হয়নি। এই বইখানা ছুঁলে যাকে আমি দেখতে পাই তার নাম অভিক হালদার, যে আমার সামনে বসে রয়েছে। কি 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 বলছেন স্যার? এই বইখানা হাতে নিলে তোমার সমস্ত কিছু আমার মনে পড়ে যায়। সেই প্রথম দিনের ক্লাসের শেষে দেখা করা কত শত প্রশ্ন, যার বেশিরভাগই এলেবেলে, শুধু অন্যদের চোখে পড়ার জন্যে করা। আপনি আপনি বুঝতে পারতেন স্যার? কেন পারবো না অভিক? প্রশ্নগুলো করেই তুমি গার্গীর দিকে তাকিয়ে থাকতে, মানে ওর চোখে তুমি কতটা হিরো হতে পারলে। সত্যি আপনিও পারেন স্যার। আপনার সব মনে আছে? মনে রাখতে হয়। কালকুট দিয়েছিল শুভদীপ আমেরিকা যাওয়ার আগে। এখন তো জার্মানির একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। ওর নামটা আমি রেকমেন্ড করেছিলাম। কালকুট বইটা এখন ওর স্মৃতি বহন করে। আর ওই শম্ভু মিত্রর বইটা? ওটা বল্লরীর দেয়া। বল্লরী দত্ত তোমাদের ব্যাচ টপার। নোট মুখস্থ করে ঝুরি ঝুরি নম্বর পেত। আপনি তো কখনো ওকে বেশি নম্বর দেননি স্যার। সেজন্যে আমার উপর ওর রাগ ছিল অনেক। কিন্তু পড়তে পড়তে বিয়ে করে ফেলল। বাবা মারা গেল। একটা চাকরি ওর খুব দরকার ছিল। ইন্টারভিউ প্যানেলে আমি ছিলাম। চেষ্টা করেছিলাম যাতে চাকরিটা হয়ে যায়। চাকরিতে জয়েন করেই এসেছিল দেখা করতে। সঙ্গে ছিল শম্ভু মিত্রর এই বইটা। আসলে সময়টা যখন অতীতের গর্তে জমা হয়, তখনই তো আমরা তাকে বলি স্মৃতি। স্মৃতির অতলে তলিয়ে যাওয়া কত রূপকথা। আসলে কি যেন অভিক, ওগুলো বই নয়, এক একটা মানুষ। আমার আলমারিতে বই হয়ে থেকে গিয়েছে অনেকগুলো বছর। ওদের হাতে নিলে আমি মানুষগুলোকে ছুঁতে পারি। ভবতোষ দত্ত স্পর্শ করলে তুমি, শম্ভু মিত্র হাতে নিলে বল্লরী, কালকুট ছুঁলে শুভদীপ আমার সামনে এসে দাঁড়ায়। আমার অনেকটা সময় কেটে যায় অভিক। তাহলে কাউকে পাঠিয়ে আলমারিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করি? না, শুধু ঠিকানাটা দিয়ে যাও। বই আলমারি শুদ্ধ তোমার কাছে পৌঁছে যাবে। জায়গার অকুলান হয়তো হবে, আমার মুখ চেয়ে এটুকু কষ্ট কিন্তু তোমাকে সহ্য করতে হবে। কষ্ট কি বলছেন স্যার? এটা তো আমার কাছে বিরাট সম্মান। এই যে আমার পরম সৌভাগ্য, আপনার বই, আর ট্রাস্টি করছেন আমাকে। এ কি কম কথা স্যার? একটাই অনুরোধ, 9 মাসে 6 মাসে হয়তো তোমাকে ফোন করব, হয়তো অনুরোধ করব কোনো বইটা পড়ে একটু শোনাতে, একটু ট্রাভেল। যে কটা দিন বেঁচে আছি প্লিজ একটু সহ্য করে নিও। ঠিক আছে স্যার, এরকম করে বলবেন না স্যার। আমার মনটা কিন্তু স্যার খুব খারাপ হয়ে যাচ্ছে। আপনার কোলে রাখা ওই বইটা, ওটা কার স্যার? শেষের কবিতা। এই বইটা শুধু সঙ্গে রাখছি, এটা তোমাকে দিলাম না। কেন দিচ্ছেন না সেটা কি জানতে পারবো স্যার? যেদিন আমি রিটায়ার করি সেদিন অনেক ছাত্রছাত্রী অনেক বইপত্র নিয়ে এসেছিল। ওরা জানতো আমি বই পছন্দ করি। জানো অভিক, বাড়ি ফিরে আলমারিতে বইগুলো তুলে রাখতে গিয়ে দেখছিলাম প্রত্যেকেই সেই বইতে কিছু না কিছু লিখে দিয়েছে। কি লিখেছিলেন? কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা মেশানো নানা রকম বাক্য। কেউ কবিতার লাইন ব্যবহার করেছে, কেউ বা বিখ্যাত লেখকদের রচনা থেকে ধার নিয়েছে। এই একটা বই ছিল
ব্যতিক্রম। দেখো দেখো, বইটা হাতে নাও। হ্যাঁ, ঠিকই বলেছেন তো। যে দিয়েছে তার নামটা কোথাও লেখা নেই, সামনে পিছনে কোথাও না। এসো, এবার ব্যালকনিতে যাই। একটা মিষ্টি গন্ধ পাচ্ছ অভিক? রাস্তার ধারে একটা শিউলি গাছ আছে, তাকিয়ে দেখো। গাছের তলায় কত শিউলি ফুল জড়ো হয়েছে। রোজ সকালে যখন লেকের ধারে হাঁটতে যাই, ওই শিউলি গাছটার নিচে না দুদণ্ড দাঁড়াই, গন্ধ নি বুক ভরে। তার ছড়িয়ে দেয়া সৌগন্ধে কোথাও কোনো স্বাক্ষর রেখেছে চোখে পড়ে না তো? আপনার সুবাসে সুরভিত সর্বজন মাঝে। ঠিক বলেছ। নামের দৌড়ে না গিয়ে কাজের মধ্যে ডুব দাও। তোমার সুগন্ধ ছড়াতে বাধ্য। দেখো না, সারাটা রাত সামনের ঘাসে একটু একটু করে শিশির জমা হয়। শিশির তো আকাশের দান। আকাশ কি শিশিরের গায়ে কোথাও তার নাম সই করে রাখে? সত্যি তো, আপনার কথাটা সারা জীবন মনে থাকবে স্যার। চলো ওঠা যাক। গেটটা খুলে তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, চলুন স্যার। আপনাকে একটা প্রণাম করব। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। সম্মান আর শ্রদ্ধার মধ্যে কোনো ব্যাকরণ থাকে না। ভালো থেকো অভিক। একটা কথা মনে রেখো, দানে কোনো বাণী থাকে না, স্বাক্ষরও থাকে প্রচ্ছন্ন। এসো অভিক। রাস্তায় নেমে ঘাড় ঘুরিয়ে দেখলাম রাস্তার আবছা আলোয় স্যারের ব্যালকনিটা দেখা যাচ্ছে। ব্যালকনি থেকে একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছেন তিনি। বাঁ হাতে বুকের কাছে ধরা শেষের কবিতা, ঠোঁটের কোনায় হাসি, যে হাসিতে লেগে রয়েছে ABC রাবার স্ট্যাম্প। চাঁদ উঠেছে, চাঁদের অকৃপণ আলোয় ধুয়ে যাচ্ছে চরাচর। সেই আলোয় ফুটে উঠছে মানুষ ও প্রকৃতি। আলোকিত হচ্ছে প্রতিটি অন্ধকার। অশরীর আলো মেখে ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন ABC অমিয় ভূষণ চ্যাটার্জি। আমাদের স্যার, আমাদের নিজের আলোয় উজ্জ্বল, যে আলোয় কারো নাম লেখা নেই, কারো নাম। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।